মোটামুটি চলে গেল দেখতে দেখতে। আর আগের দিন আমরা গুপ্ত পিরিয়ড শেষ করেছিলাম, তাই তো? গুপ্ত পিরিয়ড হ্যাঁ হ্যাঁ, গরম তো প্রচন্ড গরম, কিছু করার নেই। আমাদের সাইডে চলে আসতে 1 ঘন্টা বেশি মানে তুমি তো বার্সাতেই বাড়ি, তাই? ও আচ্ছা আচ্ছা, ওদিকটা বাড়ি তাই তো? আচ্ছা 5 জন। আচ্ছা অনলাইনে কে কে আছো? অনলাইন যারা আছে রেসপন্স করো। ফেব্রুয়ারি 30 তারিখে কি? হ্যাঁ স্যার আছি। স্বরূপ ব্যানার্জি, স্বরূপ আছে অনলাইনে, রাহুল আছে, আর আছে কমল ঘোষ আছে, তাই তো? ঠিক আছে। আচ্ছা তারপর তোমাদের কেমন কাটলো? ওই যে চড়ক মানে যেটা হচ্ছে আর কি, সিক কি হচ্ছে? আজকেই তো চড়ক স্যার। সমস্ত জায়গায় হচ্ছে তো? আজকে লাস্ট। কালকে তো পয়লা বৈশাখ। চড়ক ওই উত্তরিত না চলছে না, প্রথম চলছে না, সাউন্ড আসছে না আজকে চড়ক ওরা কিছু একটু বলছে। সাউন্ড আসছে না? ওরা যেটা বলছে শোনা যাচ্ছে না। যারা অনলাইন আছে রেসপন্স করো। স্যার কিছু শুনতেও পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। এবং গুপ্ত সাম্রাজ্যের শেষ সম্রাট কাকে পেয়েছে? জীবিত গুপ্ত, তাই তো নাকি? শেষ সম্রাট পেয়েছে জীবিত গুপ্ত। এবার মেন প্রবলেম হচ্ছে যে এই টাইম ফ্রেমে যখন গুপ্ত সাম্রাজ্যের সেই যে বিদেশি আক্রমণ অতটা হয়নি, কিন্তু গুপ্ত সাম্রাজ্য শেষ হওয়ার পর থেকে আমরা দেখবো বিদেশি আক্রমণ, এবং তার প্রথম যে আক্রমণ করবো সেটা হচ্ছে হুন। এবং আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে কনৌজকে ঘিরে যে আন্দোলন, আর এই কনৌজকে কাদের দখলে থাকবে, অর্থাৎ কর্তৃত্ব কারা করবে। যেমন ইলেকশন সময় হচ্ছে না, এখন সেন্ট্রালে কে রাজত্ব করবে, তাই নিয়ে ইলেকশন হচ্ছে না, যে প্রধানমন্ত্রী কে, অর্থাৎ দিল্লি দখল কাটতে হবে। এক্স্যাক্টলি সেই টাইমে যখন গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত পিরিয়ড শেষ হয়ে গেল, জীবিতগুপ্ত মারা গেল এবং জীবিতগুপ্ত দেখা গেছে পুরো একদম কি খারাপ রাজা বলা যায়, সেই টাইম ফ্রেমে
দেখা যাচ্ছে যে স্কন্দগুপ্ত মারা গেল, তখন হুন আক্রমণ হয়েছিল, বাট তারপর থেকে যখন জীবিত গুপ্ত আসলো, তারপর তো দেখা গেল যে সেই রাজার কোয়ালিটি নেই যে বিদেশি আক্রমণ রক্ষা করবে, ভালো সাম্রাজ্য চালাবে। জীবিত গুপ্ত মারা যাওয়ার পর গুপ্ত পিরিয়ড পুরো শেষ হয়ে গেল, শুরু হয়ে যাবে আমাদের হচ্ছে কনৌজ কার দখলতে, অর্থাৎ তখন একটা শক্তিশালী কোনো রাজা আমরা পাবো না। এবং তার ফলেই দেখা যাবে হুন আক্রমণ করবে, এবং কনৌজকে ঘিরে যে কার দখলে থাকবে সেটা যেন হচ্ছে কর্তৃত্বের জন্য সংগ্রাম, মানে কনৌজকে কারা রাজত্ব করবে। তো আমাদের পরবর্তী টপিক হচ্ছে কর্তৃত্বের জন্য সংগ্রাম কিংবা সাম্রাজ্য স্থাপনের জন্য সংগ্রাম। ঠিক আছে, লিখতে পারো কর্তৃত্বের জন্য সংগ্রাম কিংবা সাম্রাজ্য স্থাপনের জন্য সংগ্রাম। কি বলছি? এবার দেখে নিই যে তখন যে সমস্ত হুন আক্রমণ হয়েছিল তারা দুটো শ্রেণীতে ভাগ ছিল। ঠিক আছে, দুটো শ্রেণীতে ভাগ ছিল, এবং তাদের মধ্যে যারা হচ্ছে ব্ল্যাক হুন ছিল, মানে কালো গায়ের রং ছিল, তাদের নেতা ছিল হচ্ছে অ্যাটিলা। আমাদের কোশ্চেন হয় যে ব্ল্যাক হুনদের নেতা কে ছিল? অ্যাটিলা হচ্ছে ব্ল্যাক হুনদের নেতা। ঠিক আছে, শর্ট কোশ্চেন হবে। এবং দেখবো যে যখন এই যে ব্ল্যাক হুন যাকে আমরা পাচ্ছি, এবং আরো যে সমস্ত হুন গোষ্ঠী তারা অতটা শক্তিশালী যতটা ব্ল্যাক হুন আছে, এবং ব্ল্যাক হুনদের কাহিনী আমাদের ইতিহাসে পরপর আছে, যে এর পরে এটিলার পরে কে এসছে, তারপরে কে এসছে। এটিলার পরে আমরা পাবো হচ্ছে মিহিরপুর। ঠিক আছে, এর পরবর্তী ব্ল্যাক হুন হচ্ছে নেতা হচ্ছে মিহিরপুর। আমাদের কোশ্চেন আছে মিহিরপুরের রাজধানী কোথায়, সাকল বা শিয়ালপুর। ঠিক আছে, মিহিরপুর। এর পরবর্তী যে ব্ল্যাক হুনদের নেতা হচ্ছে মিহিরপুর। রাজধানী এখানে লিখবেন শিয়ালপুর বা সাকল। বুঝছে? আচ্ছা, আমরা প্রথমে লিখি যে ব্ল্যাক হুনদের প্রথম নেতা ছিল অ্যাটিলা, এবং ব্ল্যাক হুন এটা ওদের আইডল হয়ে গেছে যে এই এর মতো হতে হবে। এবং তারপরে যত নেতা ছিল, মিহিরপুরকে আমরা পাই সবচেয়ে উল্লেখযোগ্য নেতা, এবং মিহিরপুরকে পরবর্তীকালে ভারতের অ্যাটিলা বলা হয় হচ্ছে মিহিরপুর। বুঝা গেছে? প্রথমে এই দুটো ডিফারেন্স দেখে নেবে যে ব্ল্যাক হুনদের নেতা হচ্ছে অ্যাটিলা, আর ভারতের হচ্ছে অ্যাটিলা বলা হয় মিহিরপুর। ঠিক আছে, এটাও লিখে নেব ভারতের অ্যাটিলা। চলো, তুমি জানি তো? আচ্ছা, ঠিক আছে। এবার দেখবো যে এই যে হুনদের বিষয়ে যে সমস্ত তথ্য আমরা পাচ্ছি, কোন না কোন গ্রন্থ থেকে পাচ্ছি। হ্যাঁ, মিহিরপুর বয়স মিহিরপুর। এটা দেখো যে প্রথমত হলো ব্ল্যাক হুনদের নেতা হচ্ছে অ্যাটিলা, এবং অ্যাটিলার মতো যে সবচেয়ে শক্তিশালী সেটা হচ্ছে মিহিরপুর। এই জন্য মিহিরপুরকে ভারতে অ্যাটিলা বলা হচ্ছে। ওকে, এবং এই যে ভারতে হুন আক্রমণ যে গল্প, আমরা তো কোনো না কোনো গল্প থেকে অবশ্যই কপি করে আসছি, পড়ছি কোনো গল্প, কোনো বই পড়ছি। এই যে হুনদের কাহিনী পাওয়া যায় কোন বইতে, আমাদের কোশ্চেন আছে যে হুনদের যে সমস্ত কাহিনী আমরা পড়ি কিংবা জানি, কিংবা মিহিরপুরের যে কাহিনী আমরা কোন বইতে পেয়েছি। ঠিক আছে,
মান্ধাসর লিপি থেকে আমরা জানতে পারি হচ্ছে হুনদের সম্পর্কে, তাদের রাজ্য রাজনীতি, তারা কিভাবে আক্রমণ করেছিল, কতদিন ছিল, মান্ধাসর লিপি থেকে পাওয়া যায়। এটা কার লেখা? যশোধর্মনের। বুঝছে? তাহলে দেখো এই যে আমাদের প্রত্যেকটি সংগ্রাম, প্রথমত আমাদের মেন ঘটনা হচ্ছে কনৌজকে ঘিরে, এবং কনৌজকে কার দখলে থাকবে তাই নিয়ে হচ্ছে আক্রমণ করলো কারো হুনরা। হুনদের মধ্যে পেলাম ব্ল্যাক হুনদের নেতা অ্যাটিলা, পেয়ে গেলাম মিহিরপুর রাজধানী, পরবর্তীকালে নেতা হচ্ছে মিহিরপুর, এবং তার রাজধানী সাকল বা শিয়ালকোট। এই সাকল বা শিয়ালকোট বহুবার কোশ্চেন রিপিট হয়েছে যে হুন নেতা মিহিরপুরের রাজধানী নাম। ঠিক আছে? আচ্ছা, মিরপুর ভারতে অ্যাটিলা বলা হচ্ছে। আর এই হুনদের কাহিনী পাই আমরা মান্ধাসর লিপি থেকে, যার লেখা হচ্ছে যশোধর্ম লিখেছে। ঠিক আছে? এটা লিখলাম না যে মান্ধাসর লিপি, এর সঙ্গে লিখে রাখলাম। তাহলে এই কাহিনীগুলো আমরা প্রত্যেকটা গল্পের শেষে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা একটা লিপি লিখে রাখছে। ঠিক আছে? সেই গল্পগুলো কোন কাকে পাওয়া যাচ্ছে, তাই না? কিছু বই পাচ্ছি যে এই বই এই কাহিনী এখান থেকে তুলে নেওয়া হয়েছে, যে এই কাহিনীগুলো আমরা এখান থেকে জানছি। ওকে, এবার দেখে নেবো যে হুনদের যে আক্রমণ, হুনদের আক্রমণের পরে দেখা যাবে যে বাংলায় কনৌজ যে হচ্ছিল, তোমাদের ম্যাপে নিশ্চয়ই জিওগ্রাফি পড়ানো হচ্ছে, তোমাদের রাজনৈতিক ম্যাপ পড়াচ্ছে নিশ্চয়ই, প্রাকৃতিক পড়াচ্ছে না, ন্যাচারাল পড়াচ্ছে না, রাজনৈতিক পড়াচ্ছে, প্রাকৃতিক পড়াচ্ছে, তাই তো? আচ্ছা, রাজনৈতিক দেখানো দরকার ছিল একসঙ্গে। মানে জিওগ্রাফি রিলেটেড ইতিহাসে কিছু কিছু জায়গা আছে যেটা আমরা না জানলে বুঝতে পারবো যে কোন জায়গা নিয়ে গল্প হচ্ছে, যে গল্পটা আমাদের কোন জায়গায় করছি, নর্থ বেঙ্গলে করছি না সাউথ বেঙ্গল করছি, না নর্থ ইন্ডিয়ান করছি না ওয়েস্ট ইন্ডিয়ান করছি, তাহলে জানতে হবে। তো কনৌজটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে। ঠিক আছে, গোয়ার কাছে। এবার হচ্ছে কনৌজকে ঘিরে যখন ঘটনা ঘটছে, ঠিক সেই টাইমে আমাদের হচ্ছে গৌড় রাজ্যের ঘটনা। ঠিক এই টাইমে যে একটা শক্তিশালী শাসককে আমরা পাবো ইতিহাসের পরিপ্রেক্ষিতে। এবং গৌড় হচ্ছে কোথায় তোমরা জানো? গৌড় কোথায়? আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বাংলা কথা। গৌড়কে মুর্শিদাবাদ ধরা হয়, বাংলায় ধরা হয় না, যে বাংলার শাসক বলা হয় না শশাঙ্ককে, শশাঙ্কের কাহিনী পড়বো, বাংলার শাসক হলে বিহারে কি করে যাবে, এটা তো মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো যে আমরা যদি দেখি যে সেই টাইম যে টাইমে আমাদের হুন আক্রমণ হচ্ছে, সেই টাইম ফ্রেমে বাংলায় একজন শক্তিশালী রাজা হচ্ছে, রাজার কাহিনী আমি পরবর্তীতে পাবো, যার নাম হচ্ছে শশাঙ্ক। তাকে বলা হচ্ছে বাংলার প্রথম সার্বভৌম রাজা। অর্থাৎ সেই টাইম ফ্রেমে যখন গুপ্ত সাম্রাজ্য ভেঙে পড়লো, হুনরা চারদিকটা আক্রমণ করা শুরু করলো, তখন বাংলার ক্ষেত্রে একজন শক্তিশালী সম্রাট হলো, তার নাম হচ্ছে শশাঙ্ক। এবং এরপরেই দেখবো আমরা ত্রিশক্তি সংগ্রাম শুরু হবে। ত্রিশক্তি সংগ্রাম কেমন কাহিনী হবে, যে বাংলা বিহার উড়িষ্যা নিয়ে একটা প্রদেশ, এবং পাল প্রতিহার নিয়ে একটা সাম্রাজ্য, এবং এই তিনজন মিলে কি করবে, এই যে গৌড় থেকে একজন চেষ্টা করবে, বিহার থেকে চেষ্টা করবে, আর যে কনৌজ একজন বসে আছে, এই তিনজন মিলে চেষ্টা করবে কনৌজ কার দখল হবে, এটাকে নিয়ে হবে আমাদের ত্রিশক্তি সংগ্রাম। তার আগে আমরা শশাঙ্কর সঙ্গে যে কটা শর্ট কোশ্চেন সে কটা দেখে নেবো। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিতে হবে যে আমরা দেখতে পাবো যে এই টাইম ফ্রেমটা, যে টাইম ফ্রেমটা হচ্ছে আমরা হুনদের সম্পর্ক পড়ছি, এই যে হুন নেতা যারা ছিল পরবর্তীকালে তারা তো বিতাড়িত হয়েছে, হুনরা তো এখন নেই। তো হুনরা পরবর্তীকালে এই যে বাংলা বিহার উড়িষ্যা যে দখলের পর্বতে না গিয়ে তারা এখান থেকে বিতাড়িত হয়েছে, আরো বিভিন্ন রাজা পাবো আমাদের, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, পল্লব, এরকম অনেক রাজা পাবো। এরকম তাদের এতে তারা এই জায়গায় ক্যাপচার করতে পারে, তারা চলে যাবে আমাদের হচ্ছে পশ্চিম ভারতে, এবং রাজস্থানের সেই জায়গায় তারা বসবাস করবে যেটা মরুভূমি, এবং তারপর রাজস্থানে থাকবে তারা হচ্ছে রাজপুত আকার ধারণ করবে, রাজপুত বংশগুলো নিজেকে দাবি করবে। আমরা যে রাজপুত বংশের এখন কাহিনী পাই এবং খুব নাম যশ পাই, সেটা ধরা হয় ঐতিহাসিক বলে, রবীন্দ্রনাথ ঠাকুর বলো, রমেশচন্দ্র মজুমদার বলো, তারা বলেন যে এই যে হুন জাতিরা যাদেরকে বিতাড়িত করা হয়েছিল, তারা রাজস্থানে গিয়ে নিজেদের রাজপুত নামে অভিহিত করেছে। কতটা সত্য মিথ্যা সেটা তো ইতিহাস বই আমাদের যা বলাচ্ছে আমরা তাই বলছি, সেই টাইমটা আমরা ছিলাম না। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ধরা হয় যে যথেষ্ট ভালো ঐতিহাসিক,
এবং সেই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যত বই ম্যাক্সিমাম দেখবে রবীন্দ্রনাথ ঠাকুর কিছু না কিছু বলে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর। ও প্রত্যেকটা জায়গায় টোন কেটেছেই কেটেছে, এই হয়েছে ওই হয়েছে। তাহলে আমরা যদি ধরি তার রাজপুত হুনদের একটা জাতি হচ্ছে রাজপুত। যদি কখনো কোশ্চেন সাধারণত হয়নি আগে বলতো, আমরা যত পরীক্ষা দিয়েছি যে রাজপুত কোন জাতি থেকে এসেছে এবং আসে, তবু মাথায় রাখবে যে হুনরা পরবর্তী বিতাড়িত হয়ে রাজস্থানে দিয়ে এবং রাজস্থানে তার রাজপুত জাতি হিসেবে নিজেকে দাবি করে। আচ্ছা, এরপরে আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে শশাঙ্ক। এর আসল নাম হচ্ছে কি নাম জানো? ইতিহাস। এই তো তুমি ইতিহাস সাবজেক্ট তোমার দিতে না, এই তো ইতিহাস সাবজেক্ট। এটা ইতিহাস হ্যাঁ না, তুমি ইতিহাস। ও ইতিহাস, ইতিহাসকে তো উত্তর দিতেই হবে। আচ্ছা, এর আসল লিখে রাখবে, প্রত্যেক লিখে রাখবে। অনলাইন যারা আছে তারা শুনতে পাচ্ছ তো? স্বরূপ, অঙ্কুর, সীমা, অনন্যা। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে কি দেখলাম আমরা যে হুনদের সময় হুনরা কোন জিনিস ঝামেলা করছে, আর এদিকে আমাদের বাংলায় গৌড়ে যে সার্বভৌম রাজা তৈরি হলো সেটা হচ্ছে শশাঙ্ক, এবং শশার আসল নাম ধরা হয়েছে নরেন্দ্রগুপ্ত, তাই তো? নরেন্দ্রগুপ্ত একে বাংলার প্রথম সার্বভৌম রাজা বলা হয়। বাংলার প্রথম, এটা লিখে রাখ। রাজধানী বহুতবার রিপিট হয়েছে, তোমরাও পরীক্ষা দেবে, পরীক্ষা বিভিন্ন পরীক্ষা পাবে। কর্ম সুন্দর বুঝা। বাংলার প্রথম সার্বভৌম রাজা পেলাম শশাঙ্ক, তার আসল নাম নরেন্দ্র, তিনি ছিলেন শিবের উপাসক, তাই তো? শিবের উপাসক। এর আগে যারা ছিল, আমরা এর আগে যে গুপ্ত সাম্রাজ্য, তারা কিসের উপাসক ছিল দেখছেন? হ্যাঁ, কিছু শিবের উপাসক ছিল কিন্তু বৌদ্ধ ধর্ম পালন করে। ওই জন্য দেখবে এই যে ওই টাইম ফ্রেমে যে সমস্ত আমরা বিশ্ববিদ্যালয়গুলো পেলাম, বেশিরভাগ কিন্তু হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি হয়েছে। মানে মনে রাখার জন্য এটা যে ওই টাইম ফ্রেমে কিছু জন ছিল হচ্ছে শিবের উপাসক, আর বেশিরভাগ ছিল বৌদ্ধ ধর্মগ্রন্থকে মানে অগাধে মেনে চলেছিল। এবং তার জন্য ওই যে নালন্দা বিশ্ববিদ্যালয়, ওই যে আমরা তক্ষশিলা পাবো, ওই যে কুমারগুপ্ত যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো পাবো, তারা দেখবে বেশিরভাগ হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থকে অগাধভাবে পড়ানো হয়েছে। এখানে এসে দেখলাম যে শিবের উপাসক, ওই এখন যে শিবের পুজো হচ্ছে ওই শিবেরই উপাসক, মানে এখন যে সব ভক্ত তার শিবের ভক্ত, তাই তো? ধরা হচ্ছে। আচ্ছা, তো রাজধানী পেলাম কর্ণ সুবর্ণ, শশাঙ্ক দেখলাম যে হচ্ছে বাংলার প্রথম সার্বভৌম রাজা। এবং এই টাইম ফ্রেমে দেখবো যে শশাঙ্ক যে সমস্ত রাজ্য রাজধানী চালাচ্ছে, সার্বভৌম রাজা মানে তার অনেক প্রভাব প্রতিপত্তি রয়েছে, এবং তার এই প্রভাব প্রতিপত্তির জন্য তাকে গৌড় ভুজঙ্গ বলা হয়। গৌড় ভুজঙ্গ, ঠিক আছে? কেন বলা হচ্ছে যে এই টাইমে হুন আক্রমণরা কখনো এই শশাঙ্কের দিকে মাথা ছাড়া দিতে পারে না, বুঝেছ? এটা আমরা পাচ্ছি কোথায়? বাণভট্টের হর্ষচরিত্র বলে লিখে দিচ্ছি তোমাদের।
হ্যাঁ যাও যাও। গৌড়ের প্রতি যদি কেউ না চোখ তুলে তাকাতে পারে, এই জন্য তাকে মানে মানে এমন ভাবে আক্রমণ করতো, তাই জন্য গৌড় ভুজঙ্গলে গৌড় পাষণ্ডও বলা হচ্ছে। মানে যে আমার যদি তাকালে তার চোখ তুলে নেবে এরকম ব্যাপার আছে। তার রাজত্ব এমন ছিল। এইগুলো পাবো না বাণভট্টের হর্ষচরিত গ্রন্থে পাবো, ঠিক আছে? এগুলো পাবো হচ্ছে বাণভট্টের রচনা পাবো, লিখে রাখবো। কোশ্চেন কেমন হয়? বাণভট্টের হর্ষচরিতে শশাঙ্ককে যে নামে অভিহিত করা হয়েছে, ওকে, কিংবা গৌড়ভঞ্জঙ্গ বাংলার যে শাসককে বলা হয়। আচ্ছা, অনলাইন যারা আছে তারা লেখা বুঝতে পারছো তো? স্যার একটু বড় বড় করে লিখলে ভালো হয়। আরো বড়? হ্যাঁ একটা করে আপনার একটা করে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করছি। শশাঙ্ক থেকে দেখা যায় এর থেকে বেশি কোশ্চেন হয় না, তার মৃত্যু সালটা যায় যে শশাঙ্ক মারা গেছে। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখে নিলাম? যে হুন আক্রমণ হলো, শশাঙ্ক গৌড়ের আমাদের ভালো শাসক পেয়ে গেলাম, সামরাজ্য পেয়ে গেলাম। এরপরে যাদের পাবো আমরা, সেটাই হচ্ছে যে শশাঙ্কের পরে যে সমস্ত জিনিসগুলো পাবো সেটা হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম পাবো। এবং যাবো ত্রিশক্তি সংগ্রাম সব বলবো, তার আগে একটু গল্প আছে এটা খাইটা কিছু যে শর্ট কোশ্চেনগুলো হয়, কিছু শর্ট কোশ্চেন এখান থেকে হয়। হ্যাঁ, শশাঙ্কের মৃত্যু যাওয়ার পর দেখা যাবে যে আরেকটা রাজ্য যেটা হচ্ছে মাথা চাড়াতেই উঠেছে, ঠিক আছে? আরেকটা রাজ্য যেটা হচ্ছে পুষ্যভূতি বংশ বলা হয়, যেমন হচ্ছে পুষ্যভূতি, থানেশ্বরের পুষ্যভূতি বংশ, ঠিক আছে? এবং সেই থানেশ্বরের পুষ্যভূতি বংশের কিছু কিছু কোশ্চেন আসে, এবং সেখানে দেখে নেবো আরেকজন আমরা মহান শাসককে পাবো, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট ভাইটাল। শশাঙ্ক যখন বেঁচে ছিলেন তখন থানেশ্বরের হচ্ছে পুষ্যভূতি বংশ মাথা চাড়া দিয়েছিলেন, এবং সে সময় সেই সাম্রাজ্যের একজন শাসক প্রভাকর বর্মনকে শশাঙ্ক করেছিলেন, হত্যা করেছিলেন সেই টাইমে। এবং প্রভাকর বর্মনের পর পুষ্যভূতি বংশের যে সমস্ত রাজা পাবো, তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য পাবো যাকে, তাই হচ্ছে কি হর্ষবর্ধন, ঠিক আছে? তাহলে এখানটা আমাদের একটা কোশ্চেন হয় যে শশাঙ্ক যে হচ্ছে আমাদের পুষ্যভূতি বংশের যে সম্রাটকে মেরেছিল, শশাঙ্ক যে সম্রাটকে মেরেছিল, ঠিক আছে? সেটা কি লিখবো আমরা? প্রভাকর বর্মনের দাদা হচ্ছে রাজ্যবর্ধন। রাজ্যবর্ধনের তেমন কিছু ইম্পর্টেন্ট রোলস নেই এবং কোনো কাহিনী আমাদের খুব একটা নেই, এবং রাজ্যবর্ধনের যে দাদা হয়
তিনি হচ্ছেন আমাদের হর্ষবর্ধন। ঠিক আছে, আমাদের এই কর্তৃত্ব সংগ্রামে শশাঙ্ক পাবো, পরবর্তী টপিক পেয়ে যাবো হচ্ছে আমরা হচ্ছে হর্ষবর্ধন। ঠিক আছে, তো হর্ষবর্ধন কাহিনী এইখান থেকে থামসরের পুষ্যবতী বংশ প্রভাকর বর্মনকে হত্যা করে। বলো কি কিছু বলছো? না আমি বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। যে শশাঙ্ক মারা যাওয়ার পর শশাঙ্ক শাসনকালে তিনি প্রভাকর বর্মনকে হত্যা করেছিলেন, যেটা হচ্ছে পুষ্যবতী বংশ। পুষ্যবতী বংশ তখন মাথা চাড়া দিয়েছিল এবং সেই প্রভাকর বর্মনের দাদা হচ্ছে রাজ্যবর্ধন। রাজ্যবর্ধন তেমন ভাবে সুশাসক ছিলেন না, কিন্তু রাজ্যবর্ধনের যে দাদা তিনি হচ্ছেন হর্ষবর্ধন। তিনি হচ্ছে মানে প্রবল হচ্ছে প্রতিক্রমশালী রাজা বর্ধন। এবং ইতিহাসে আমরা দেখি তার অনেক কাহিনী পাবো, তাই তো? এবং সেই কাহিনী আমরা এখন লিখে নিতে পারি। তাহলে হর্ষবর্ধন কোন বংশের রাজা হচ্ছেন? কোশ্চেন যেখান থেকে আসে সেটা হচ্ছে এইখান থেকে কোশ্চেন, এইগুলো কোশ্চেন সাধারণত করে না। যে হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিল? পুষ্য, সেটা কোথায়? থানেশ্বর। ঠিক আছে, সিংহাসনে কবে বসেছিলেন জানা আছে? তিনি সিংহাসনে বসেছেন দেখা যাচ্ছে 606 খ্রিস্টাব্দে। মানে এটা মতান্তর রয়েছে তিনি 600 বসেছিলেন কি, কারণ এনার যে ভাইগুলো এই যে আমাদের প্রভাকর বর্মন, রাজ্যবর্ধন, এরা যখন সাইয়ে করছেন তখন হচ্ছে শশাঙ্ক পেয়েছিল। এবং বলা হয় যে শশাঙ্ক টাইম ফ্রেমে কোনো রাজারা মাথা চালা দিতে পারে, যার জন্য সার্বভৌম রাজা বলা হয়, যে এত বড় রাজা শাসন করে। তো সেই টাইম ফ্রেমে দেখা যাচ্ছে যে হর্ষবর্ধন তিনি যখন হয়তো কোনো একটা প্রদেশে ছিলেন, মানে ঐতিহাসিকগণ বলছে যে তিনি 606 সালে হচ্ছে তিনি সিংহাসনে বসেন। এবং যখন শশাঙ্ক মারা যায় পরবর্তীকালে ওই সালে তিনি হর্ষ শব্দ চালু করেছেন। ঠিক আছে, আমাদের কোশ্চেন হর্ষ শব্দ কত সাল থেকে চালু? 13 বছর চালু করে। তার হচ্ছে রাজ্যে যে বসেছিলেন, সিংহাসন বসেছিলেন, সেটাকে স্মরণীয় করে রাখার জন্য কি করছে? হর্ষ শব্দ চালু করেছে, হর্ষ শব্দের নাম হয়েছিল। শিলাদিত্য, মগধরাজ, আমাদের এখনো পর্যন্ত আমরা যে সমস্ত ঘটনাগুলো দেখলাম, কি কি দেখলাম? কোন আক্রমণ কনৌজকে কেন্দ্র করে, এরা উত্তর ভারতের দিকে, তাই তো? উত্তরপ্রদেশ এই জায়গায়। গৌড় দেখলাম বাংলায়, সেটাও উত্তর পূর্ব ভারতে নাকি? যেটা গৌড় রাজ্যের কথা বলছি আমরা পশ্চিমবঙ্গের উপরের দিকে, সেটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারত। এবং এই হর্ষবর্ধনের যে টাইমটা, সে তাকে উত্তর পতন বলা হচ্ছে। উত্তর দিকে যত সাম্রাজ্য যতগুলো ছিল, সেই যে কোনো বই দেখবে দেখবে হর্ষবর্ধনের সাম্রাজ্য, দেখবে উত্তরের পুরো এলাকাটাকে তাকে সাম্রাজ্য বিস্তার করবে, যার ফলে তাকে উত্তর পতনাথ বলা হচ্ছে। উত্তর পতনাথ বা উত্তর পতনাথ সর্বাধিনায়ক এরকম বলা হচ্ছে।
ঠিক আছে। তো দাক্ষিণাত্যে যখন চলে যাবো দক্ষিণ ভারতে পুলকেশী পাবো, দক্ষিণ ভারতে যখন যাবো। উত্তর ভারত যেটা সবসময় হচ্ছে উত্তর ভারতে হর্ষবর্ধন, দক্ষিণ ভারতে হচ্ছে পুলকেশী, পুলকেশী। তো যার জন্য পুলকেশীকে বলা হয় যেমন দক্ষিণ পথনাথ বলা হয়। কোশ্চেন দেওয়া অনেক সময় রিপিট হয়েছে, যে সেই সময় আমরা বারবার ভুল করে এসেছি, মানে আমরা নিজেরাও ভুল করেছি, পরে দেখছি যে আমাদের কনফিউশন এই জায়গায় হয়েছে। আচ্ছা, উপাধি পেয়ে গেলাম, হর্ষবর্ধন হয়ে গেল, উপাধি পেয়ে গেলাম। এই সময়তে তার সভাকবি হচ্ছে এই কি, আর সভাকবি কি আছে হর্ষবর্ধন সভাকবি? মনে নেই? ইতিহাস লোক তো মনে থাকতেই হবে। ইতিহাস লোক এটাই অ্যাডভান্টেজ, কম্পিটিটিভ ক্ষেত্রে ইতিহাস যারা আর্টসের ক্ষেত্রে বিশাল অ্যাডভান্টেজ। হ্যাঁ সে কথা ওটা নিয়ে ব্যাপার না। আগে বইটা কি লিখে বললাম? হ্যাঁ, বাংলাটা দুটো লেখা হবে, একটা কাদম্বরী, একটা হচ্ছে আগে লিখেছিলাম হর্ষরি। বুঝছেন? তাহলে সভাকবির নাম হচ্ছে বানভট্ট, তার লেখা দুটো গ্রন্থের নাম হচ্ছে কাদম্বরী আর হর্ষচন্দ্র। বুঝছে? হর্ষবর্ধনকে ভালো নাট্যকার বলা হয়, ভালো লেখক বলা হয়, তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন যেটা আমাদের পরীক্ষায় আসে। লিখেছিলেন ঘুরে আসে সব। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমরা বললাম যে হর্ষবর্ধন ভালো লেখক, তাই তিনি অনেকগুলো গ্রন্থ, তার মধ্যে উল্লেখযোগ্য কিছুগুলো যেটা আমাদের বই দেওয়া থাকে। রত্নগণ নারায়ণ বাবু হচ্ছে প্রিয়দর্শী বাবু, তাই তো? প্রিয়দর্শীকে লেখা আছে, আবার প্রিয়দর্শীর সঙ্গীতে কোথাও লেখা আছে, কোথাও কোথাও প্রিয়দর্শীকা সঙ্গীতে লেখা আছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে মেইন কোশ্চেন হচ্ছে যে হর্ষবর্ধনের এই সমস্ত কাহিনী, হর্ষবর্ধনের এই সমস্ত কাহিনী আমরা কোথাতে পেয়েছি? হর্ষবর্ধনের এই সমস্ত ঘটনা আমরা রবি কীর্তির আইহোল্লিপিতে পড়লাম, ঠিক আছে? রবি কীর্তি কিন্তু এর সহকবিতা আমরা যখন পাবো দেখবো রবি কীর্তি কার সহকবি পেয়ে যাবো, ঠিক আছে? এই যে এইসব ঘটনাগুলো যে ঘটেছে, কোথায় কি হয়েছে না হয়েছে, এই সমস্ত আমরা পাই রবি কীর্তি আইহোল্লিপি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমরা পেয়েছিলাম কি নবরত্ন পেয়েছিলাম, তাই না? আর এই হর্ষবর্ধন বা পঞ্চ ভারতের গল্প হবে, 5টা এলাকা জুড়ে পঞ্চ ভারত বলা। পঞ্চমে তো পাণ্ডব পাবো, বিহার পাবো, উড়িষ্যা পাবো, বাংলা পাবো, হচ্ছে কলেজ পাবো, বুঝছে?
আমরা আগেই বললাম যে হর্ষবর্ধন কি ছিলেন, তিনি সাহিত্যে কি ছিলেন, মানে খুব অনুরাগী ছিলেন। সাম্রাজ্য চালানোর সময় তিনি সাহিত্য রচনা করার জন্য, অনুবাদ করার জন্য তার রাজস্বের 1/4 এই রাজস্বেতে ব্যয় করতেন। বিভিন্ন গ্রন্থ অনুবাদ করা, বিভিন্ন সাহিত্যিক কি লিখেছেন, তিনি যে সমস্ত সাহিত্য লিখবেন তার ওই লেখার জন্য, কপি করার জন্য বিভিন্ন লোক রাখেন। রাজস্বের 1/4 ব্যয় করতেন। বুঝলে, যদি রাজস্ব টোটাল টাকা যদি 1 লাখ টাকা হয়, 4 ভাগ করলে 25 লাখ টাকা এখানে ব্যয় করতে হবে। বুঝেছ? এখানটায় লিখবে রাজস্বের 4/4 রাজস্ব। রাজস্বের 1/4 4/1 সাহিত্য ব্যয়। তাহলে এ থেকেই বোঝা যায় যে হর্ষবর্ধন সাহিত্যে কতটা অনুরাগী ছিল এবং তার লেখা কিছু যে বই পেয়েছি আমরা। লাস্ট যে উপরে লেখা সেটা মুছবে একটু। 3টে পয়েন্ট লেখা আছে। আচ্ছা লিখে নাও। আচ্ছা, হর্ষবর্ধন সময় একজন বিদেশি আছে আমাদের, কি নাম? ইয়েস, অধীনাম বললে তো হবে। অনলাইন যারা আছো বলো। হিউয়েনসাং, ঠিক। যে হর্ষবর্ধনের সময় যে বিদেশি এসেছিল তিনি কোন দেশে ছিলেন? চীনা পর্যটক, তাই না? এবং প্রত্যেকটা পর্যটকের পাশে ব্র্যাকেটে অবশ্যই লিখে রাখবে। লিখে দিচ্ছি। কটা হয়েছে আমার? 3টে হয়েছে, তাই তো? গ্রন্থের নাম? এইটাই বারবার করে অনেকবার পরীক্ষা রিপিট হয়েছে, বাট বারবার বলেছি। আমাদের একটা ডেসক্রিপটিভ পরীক্ষা এসেছিল, মানে শর্ট কোশ্চেন, বাট নিজেতেই লিখতে হবে। হিউয়েনসাং লিখিত গ্রন্থটির নাম, অপশন তো নেই, কি করবে? হিউয়েনসাং হচ্ছে সিউ, ফোক কুকিংটা কেমন? এটাই বারবার রিপিট উচ্চারণ করতে মনে হয়। ও মুছে দিচ্ছ কোনটা বুঝছো তোমার? তাহলে হর্ষবর্ধন টাইম হচ্ছে চীনা পর্যটক। লিখিত গ্রন্থের নাম হচ্ছে কি? প্রিন্স অফ পিলগ্রিমস, তাই তো? পর্যটকদের রাজপুত্র বলা হয়। হিউয়েনসাং হচ্ছে, হিউয়েনসাংকে বলা হয় প্রিন্স অফ পিলগ্রিমস, বলা হয় হিউয়েনসাং।
এটা অনেক করে রিপিট হয়েছে। প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলা হয়? আচ্ছা নিচে কোন অংশ দিলাম? সাসপেন্স। এটা তো সব নিচে দিয়ে থাকে। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল? হুমায়ুন, তাই তো? আর নালন্দা বিশ্ববিদ্যালয় কি বলা হয়? এশিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয়, তাই না? এবং এই বিশ্ববিদ্যালয় হর্ষবর্ধন হচ্ছে 800 দিন সম্মেলন করেছিল নালন্দা। আচ্ছা নালন্দা বিশ্ববিদ্যালয় হ্যাঁ হর্ষবর্ধন নাই, হিউম্যান সাইন্স। স্যার ওটা 28 দিন ধরে? 18 28 না বোঝা যাচ্ছে না? এ বোঝা যাচ্ছে? হ্যাঁ আমাদের যেমন গঙ্গাসাগর মেলা হয় 3 দিনের মেলা। দিনের মেলা পরে বলুন না 3 দিন একটা। গঙ্গাসাগর মেলা জানো না? কদিন হয় জানো না? এবং কাকে কেন্দ্র করে এগুলো জানবে প্রত্যেকটা। যদি কখনো ইন্টারভিউতে যাও কি হয় তোমাদের এই কোশ্চেন এখান থেকে করে ফেলো অনেক সময়, যে তোমার একটা ঐতিহাসিক স্থানের নাম বলো যেখানটা খুব ইম্পর্টেন্ট, খুব মানে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, হিস্টোরিক্যাল গুরুত্ব রয়েছে। তো তখন তুমি তো বলে দিলে যে আমি গঙ্গাসাগর, তো গঙ্গাসাগর বলার পর তোমাকে তো জানতে হবে, রিপিট কোশ্চেন তো হবে। কাউন্টার কোশ্চেন যখন করবে তাহলে গঙ্গাসাগর কাকে কেন্দ্র করে মেলাটা? কপিল কে ছিল? এমন অ্যান্সার দিতে হবে যাতে রিপিট কোশ্চেন না। এবং এই যে মেলা হয় এবং এই মেলার বিশেষত্ব এটাই যে এখানকার যে মেলাটা যারা করে তারা মানে ডোনেশন করে, পশ্চিম সরকার করতে হয় কিন্তু টাকা পয়সা যায় উত্তর প্রদেশে, টাকা পয়সা এখান থেকে ওখানে যায়। কারণ এই গঙ্গাসাগর যে মেলা হয় এর থেকেও একটা বড় মেলা কুম্ভ মেলা, যেটা হচ্ছে কুম্ভ মেলা, যেটা মানে খুব বিখ্যাত, মানে ভারতীয় যে সংস্কৃতি যেটা বলে সেই সংস্কৃতি কুম্ভ মেলাকে খুব মানে। সেই মেলার আরেকটা রূপ বলা হয় এটা। যেহেতু কপিলমুনি এখানে এসেছিলেন ওই জন্য বলা হয় যে তিনি হচ্ছে ওখানে কুম্ভ মেলাটা করেছেন। এখান থেকে ওই উত্তরপ্রদেশ সরকার এখানে সমস্ত রাজস্ব নিয়ে যায়, ওখান থেকে যে ট্রেন ফ্রি করে দেয় না সেই সময়, হ্যাঁ অন্য জায়গাতে তো আসে না, দেখবে সেখানে উত্তরপ্রদেশে বেশি আসে। এবং আসার পর বিহার হবে, বিহারে ওরা তীর্থ করতে আসে। আচ্ছা এখানটা আরেকটা নিয়ে নেওয়া যেটা হচ্ছে প্রয়াগের মেলা হয় প্রয়াগের মেলা হয় 5 বছর পর পর, ঠিক আছে? যেটা চালু করেছিল আমাদের হচ্ছে হর্ষবর্ধন। প্রয়াগের মেলা চালু হয় 5 বছর পর পর, যেটা চালু করেছিল হচ্ছে হর্ষবর্ধন। হয় কোথায়? গঙ্গা যমুনা হচ্ছে সঙ্গম স্থল। প্রয়াগ উত্তরপ্রদেশ, প্রয়াগ নিয়ে বেশি আলোচনা হচ্ছে না এই সময়, যে উত্তরপ্রদেশ সমস্ত নামগুলো চেঞ্জ করে দিচ্ছে, তাই না? খুব ঝামেলা হচ্ছে তো এই সময়, প্রত্যেকটা এখানে নাম চেঞ্জ করে দিচ্ছে। গঙ্গা যমুনার সঙ্গমস্থলে হচ্ছে প্রয়াগের মেলা হয়, যেটা চালু করেছিল হর্ষবর্ধন। এটা 5 বছর পরে পরে হয়,
আর কি হয় এটা, এটাও 3 দিনের, এটাও মেলাটা 3 দিনের। তো এই মেলাটাকে বলা হয় কি, হ্যাঁ আরেকটা দিন বলি, আমাদের যে কটা আছে, ঋষি আছে কটা, একটা অষ্টমশি আছে না? হ্যাঁ, অষ্টমশি একটা ঋষি হচ্ছে আমাদের কপিল মুনি। পড়ি না, একে চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, চারি বেদ, আছে পঞ্চবান, 6 ঋতু, তাই তো, 7 সমুদ্র। আর অষ্টমশির মধ্যে একটা বসু হচ্ছে আমাদের এই হচ্ছে এই কপিল মুনি। তবে তার কাহিনী অনেক আছে, আমাদের যেটুকু জানা আছে এক করে একদিন বলা হবে। আচ্ছা, তাহলে প্রয়াগের মেলা হচ্ছে 5 বছর পর পর যে গঙ্গা যমুনা সঙ্গমস্থলে হচ্ছে কি, তার নামটা হচ্ছে দানক্ষেত্র সন্তোষকোটা মহামুখ্যপুত্র। হ্যাঁ, এই নাম বলা হয় যে এই মেলাটা হয় না, প্রয়াগের যে মেলাটা হয়, মেলার আরো নাম, হ্যাঁ দানক্ষেত্র বলা হয়, সন্তোষকোটা মহামুখ্যপুত্র বলা হয়। ঠিক আছে? ওটা কি লাস্টের তো মহামুখ্যক্ষেত্র। মণিগুলোর অবদান ওদের কথা আছে, ওই 8 অষ্টমী কেন বলা হয়? তো ওটা তো আমাদের খুব একটা বেশি জানা নেই, তো মানা হয় যে মানে ওনারা যে সমস্ত বলে গেছেন, এবং যে সমস্ত বলে গেছেন, যেমন একটা কথা বলি তোমাদের, এই যে কালকে আছে কি আছে বলো তো, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখটা মানে ওয়েস্ট বেঙ্গলে, মানে আমাদের বেঙ্গলের ক্ষেত্রে যে রীতিটা পালন করা হয়, প্রত্যেকে বাস্তব গিয়ে কি হয়, আগুন জ্বালানো, প্রদীপ জ্বালানো, জানো এটা? হ্যাঁ, প্রদীপ কিংবা খড় জ্বালায়, খড় প্রদীপ যা যে রীতি পালন করে। অনেকে কি করে সকালবেলায় কলাপাতায় গিয়ে ওই বাঁচতে শেষ মাত্র এখানে কলাপাতায় প্রসাদ প্রসাদ দিয়ে প্রদীপ জ্বালিয়ে আসে। অনেকে কি হয় বলা হয় যে আমাদের যে পূর্বপুরুষ মারা গিয়েছে, যে পুরুষ মারা গিয়েছে, অনেক সময় আমরা এখন না তোর বাঁচতে প্রদীপ জ্বালানো কেউ থাকবে না, অনেকের সময় বলি না আমরা। তো এই কথা শুনে নাকি পূর্বপুরুষ খুব কষ্ট পায়, এবং সেই তাদের মনকে সন্তুষ্টি দেওয়ার জন্য প্রত্যেক সেই বাড়ির ছেলে গিয়ে তার বাস থেকে আলো জ্বালিয়ে তাদেরকে স্মরণ করে যে দেখো আমরা এখনো জীবিত আছি, তোমার বংশে প্রদীপ জ্বালানোর কেউ এরকম নেই, আমরা আছি, প্রদীপ জ্বালাচ্ছি। মানে এইরকম একটা কথা প্রচলিত আছে, মানে আমরাও শুনে এসেছি। আর কত যৌক্তিকতা আছে সেটা তো জানি না। তো এরকম বলা যে তাদের নাকি মনে সন্তোষ প্রাপ্তি হয়, বেঁচে থাকতে তাদের সন্তোষ প্রাপ্তি হয়নি, মরে গিয়ে কি করে সন্তোষ প্রাপ্তি হয়, সে যা পারে হয়। আচ্ছা, হিউম্যান স্যার আমরা দেখে নিলাম, হর্ষবর্ধন আমরা দেখে নিলাম যে হর্ষবর্ধন কি ঘটলো, এই করে সাধারণত নর্মাল কোশ্চেন। এরপর যখন বিস্তারিত পড়বে তখন দেখবে আরেকটু ঘটনা পড়বে, যখন রিপিট করানো হবে, এটা মোটামুটি আপনাদের কভার করে যাওয়া হচ্ছে, যখন তোমাদের আবার রিপিট করানো হবে তখন দেখবে আরো ডিসক্রিপ্ট, এতে আরো কি কোশ্চেন করানো হবে তখন মোটামুটি আমাদের করানো হচ্ছে যে পরীক্ষা রিলেটেড আমাদের যদি কোশ্চেন আসে সেটা এর বাইরে না। এরপর আমরা একটু আগে আমরা বললাম, তোমাদের বললাম স্বরূপ, তাই তো নাকি না তোমার পুষ্প, একটু আগেই বললাম যে আমরা দেখবো যে শশাঙ্কর পরে যে সমস্যা সবচেয়ে বড় হয়েছিল সেটা হচ্ছে কনৌজকে ঘিরে, যে কনৌজ কার দখলে থাকে, এবং সেটাই এখন চলে আসবে হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। ত্রিশক্তি সংগ্রামে তিনটে বংশ এই কনৌজকে কার দখলে থাকে সেটা নিয়েই হচ্ছে মেন হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। এবং এই ত্রিশক্তি সংগ্রামের পরে দেখতে পাবো আমরা যে ত্রিশক্তি সংগ্রামের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা মাৎসর্যায় ঘটনা। ইতিহাস যারা তারা খুব ভালো করে জানো যে মাৎসর্যায় ঘটনা পাবো, এরপরে যে ত্রিশক্তি সংগ্রাম পাবো, মাৎসর্যায় পাবো, তারপর আমরা পাবো
বাংলার প্রথম নির্বাচিত রাজা হচ্ছে গোপাল পাল, তাই না? নির্বাচিত মানে ইয়ে ইলেকশন যেভাবে সেভাবে কিন্তু নির্বাচিত হয়নি, নির্বাচন তখন প্রথম নির্বাচিত করা হয়েছে। এই ব্যক্তিকে যদি রাখা হয় তাহলে কি হবে, যে এই যে মৎস্যনায় ব্যাপার, অর্থাৎ মৎস্যনায় ব্যাপার তোমরা অনেকেই জানো, ম্যাক্সিমাম লোকই জানো, অর্থাৎ পুকুরে বড় মাছ যেমন ছোট মাছই খেয়ে ফেলে, মানে আজ যারা শক্তিশালী গরিব লোকদের লাথি মেরে চলে, এক্স্যাক্টলি তেমন এই যে ত্রিশক্তি সংগ্রামে একটা রাজ্য একটা কেন্দ্র করে যে শক্তিশালী রাজা না থাকার জন্য পাল বলছে ওই জায়গাটা আমি নেব, প্রতিহার বলছে আমরা নেব, রাষ্ট্রকূট বলছে আমরা নেব, এই যে তিনটে শক্তি মিলে কি করছে কনৌজকে ঘিরে তাদের সেই সংগ্রামটা চলছে। এটাই ইতিহাসে আমরা ত্রিশক্তি সংগ্রাম পাবো। কোশ্চেন আমাদের যে ত্রিশক্তি সংগ্রাম কার কার মধ্যে হয়েছে, তিনটে অপশন পরপর লিখে দিচ্ছে, বলে নিয়ে যাবে। তো যদি দেখি আমরা যে ত্রিশক্তি সংগ্রামের ফলে যে প্রথমেই বললাম যে শশাঙ্ক যাওয়ার পর যে শশাঙ্ক যে সার্বভৌমত্ব ছিল তার সার্বভৌমত্ব আর দেখা যাবে না, এবং না দেখার পরে কনৌজ কার আন্ডারে থাকবে সেইকে কেন্দ্র করে হচ্ছে কি হচ্ছে আমাদের ত্রিশক্তি সংগ্রাম করেছে, ঠিক আছে? যে কাকে কেন্দ্র করে কনৌজ কার আন্ডারে, এবং কনৌজ এমন একটা জায়গা, উত্তর হতে এমন একটা জায়গা সেখান থেকে সমস্ত এলাকাটাকে কি করা যাবে, কন্ট্রোল করা যাবে। এবং তাই জন্য হচ্ছে কনৌজকে কেন্দ্র করে যে সমস্ত ইয়ে আছে সেটা বলা হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। এটা কোথায় হচ্ছে, উত্তর, ঠিক আছে? আমাদের এখনো পর্যন্ত যা ঘটনা চলছে সব হচ্ছে উত্তর ভারত, তাই তো? সমস্ত ঘটনা দেখলাম আমরা, এই যে গুপ্ত যুগ দেখলাম, গুপ্ত যুগের বেশিরভাগ ঘটনা, কিংবা হর্ষবর্ধনের যে সমস্ত ঘটনা দেখলাম, তাই তো? হর্ষবর্ধন দেখলাম, তারপর আমরা যে হুন আক্রমণ পেলাম, তারপর রাজপুতানার যে গল্প পেলাম, সবগুলো কিন্তু উত্তর পথ কেন্দ্র, তাই তো? তাই জন্য আমরা হর্ষবর্ধন পেলাম, উত্তর পথনাথ, তাই তো? এবার যদি দেখি আমরা যে কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম, হেডলাইন তোমরা করে নাও ত্রিশক্তি সংগ্রাম। কার কার মধ্যে হচ্ছে, ত্রিশক্তি সংগ্রাম হচ্ছে তিনটে বংশ, পাল বংশ, প্রতিহার বংশ, রাষ্ট্রকূট বংশ কাকে দখল করে, কনৌজকে কেন্দ্র করে, তাই তো? কনৌজ কার দখলে থাকবে তাকে নিয়ে হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম হচ্ছে, সেটা হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। এবং এই ত্রিশক্তি সংগ্রামের ফলে দেখতে পাবো যে দাক্ষিণাত্যের একটা বংশ রাষ্ট্রকূট বংশ, এবং দুটো হচ্ছে উত্তর ভারত বংশ, দাক্ষিণাত্য দক্ষিণ ভারত, অর্থাৎ দক্ষিণ ভারতে একটা রাষ্ট্র এবং হচ্ছে উত্তর ভারতে দুজন মিলে কি করছে, কনৌজ কার দখল থাকবে, কনৌজ দিল্লির কাছাকাছি জায়গা, এই কনৌজ কার দখলে থাকবে সেটা নিয়ে যে সংগ্রাম হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। পাল প্রতিহার রাষ্ট্রকূট নিয়ে ত্রিশক্তি সংগ্রাম প্রশ্ন হয়, ত্রিশক্তি সংগ্রাম তাদের মধ্যে হয়েছে এবং কোন এলাকা নেই, কনৌজ, দিল্লি এবং দিয়ে দিতে পারে, ওকে? আর এদের মধ্যে দক্ষিণ ভারতের রাষ্ট্র হচ্ছে একটাই, হচ্ছে একটা যে দক্ষিণ ভারত রাষ্ট্র। তো প্রত্যেকটা বংশের এক একজন শাসক আছে, প্রত্যেকটা বংশের শাসক আছে, অত কিছু ডিটেলসে যাবো না, আমরা শুধু এখানটাই জানবো যে এই সংগ্রামের ফলে দেখা যাবে, এই সংগ্রামের ফলে দেখা যাবে যে কোনো শক্তি সেইভাবে মাথা চালাতে ওঠেনি যেভাবে গুপ্ত যুগে একাই গুপ্ত শাসক পুরো সাম্রাজ্য ধরে নেবে, যার ফলে কি হবে, প্রত্যেকে এ রাজা ও রাজা, তাহলে কি হবে, মারামারি হবে। ঠিক এক্স্যাক্টলি সেই কারণে হচ্ছে মাৎস্যনায় এই সময় ত্রিশক্তি সংগ্রামের ফলে যে ধারণাটা মানুষের মধ্যে উঠেছে সেটা হচ্ছে মাৎস্যনায় ধারণা। অর্থাৎ মাৎস্যনায় ধারণা কোন সংগ্রামের পরে উঠে এসেছে, ঠিক আছে?
এই সময়ের পর হচ্ছে মাৎস্যন্যায় ধারণা। স্যার এই সময় শাসক কে ছিলেন এমন বলে দিন। প্রত্যেকটা বংশে যাবো, প্রত্যেকটা বংশ আমাদের এরপর আসে, প্রত্যেকটা বংশের পর আস্তে আস্তে পাবো। তো তার মধ্যে একজন মাথা চাড়া দিয়ে উঠবে, সেটা বাংলাতে পাবো, যেমন গোপালকে পাবো লাস্টে। এইখানে যদি একটা জিনিস দেখে নিই আমরা, যে এই যে ত্রিশক্তি সংগ্রাম, প্রত্যেকটা আমরা টেক্সটের পর আমরা যে জিনিসটা কপি করে নিচ্ছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা গল্প আমরা কোথা থেকে পাচ্ছি, তাই তো? যে আমরা হর্ষবতী গল্প কোথা থেকে পেলাম, গুপ্ত সাম্রাজ্যের গল্প কোথা থেকে পেলাম, কোন নাটক থেকে পেলাম, তো দেখে নিচ্ছি। এই যে ত্রিশক্তি সংগ্রামের ধারণা, এই যে মাৎস্যন্যায়ের ধারণা, কিংবা এরপর যখন পেয়ে যাবো যে পাল বংশ থেকে আমাদের গোপালকে নির্বাচিত করা হবে, তাই তো? সেই ঘটনার গল্প আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা সেই গল্পটা হচ্ছে হ্যাঁ, এটা লিখিত হচ্ছে তারানাথ। ত্রিশক্তি সংগ্রামের গল্প, গোপালের নির্বাচিত হওয়ার গল্প, এবং এই যে মাৎস্যন্যায় ধারণা, এই সমস্ত কাহিনী আমরা পেয়েছি হচ্ছে আর্য মঞ্জুশ্রী গ্রন্থে পেয়েছি। কার লেখা? তারানাথ হয়েছে। ত্রিশক্তি সংগ্রামে আমরা যে তিনজন শাসক, যে তিনটে বংশ পেলাম, কি পেলাম? পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট। প্রত্যেকের কাছে পালদের হয়ে ধনপাল লড়েছিল, প্রতিহার হয়ে বৎসরাজ লড়েছিল, রাষ্ট্রকূটের হয়ে লড়েছিল ধ্রুব। ঠিক আছে, আস্তে আস্তে যখন আমরা এর পরবর্তীকালে যাবো, পরবর্তীকালে একটা সম্পর্ক আমরা পাবো। প্রতিষ্ঠাতা এই যে ত্রিশক্তি সংগ্রামে লড়াই করেছিল, এই রাষ্ট্রকূট বংশ লড়াই, ওদের হয়ে কেউ লড়েছিল না? রাষ্ট্রকূট বংশ লড়াই করবে, ওদের হয়ে কেউ লড়বে? এই যে তখন পাল বংশের ধর্মপাল বংশের প্রতিহার বৎসরাজ, রাষ্ট্রকূট বংশের ধ্রুব লড়েছিল কোন স্কুলে। ঠিক আছে, প্রত্যেক ব্র্যাকেট দিয়ে লেখা, সাধারণত কোশ্চেন হয় না, ওকে? স্যার আর্য মঞ্জুশ্রী নীলকল্প বলে একটা ছিল, হ্যাঁ, এটা কি আলাদা লেখা? না না, এই তার আচ্ছা, এই তার আর্য মঞ্জুশ্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন লিখে রেখেছে। ত্রিশক্তি সংগ্রামের ফলে যে ধারণাটা আসবে সেটা কি ধারণা পেলাম? মাৎস্যন্যায় ধারণা। এই মাৎস্যন্যায় ধারণা থেকে বেরোনোর জন্য তখনকার যে সমস্ত রাজা কিংবা তখনকার যে সমস্ত মাৎস্যন্যায় ধারণা থেকে বেরোনোর জন্য তখন যে সমস্ত রাজা কিংবা যে সমস্ত শাসক ছিল, তো এই যে অরাজকতা চলছে, যে বড়রা সবসময় ছোটদের উপর অত্যাচার করছে, বড় রাজা ছোটদের বারবার আক্রমণ করছে, এর একটা সমাপ্তির জন্য কি করলো? একজনকে নির্বাচিত করলো। সেই নির্বাচিত রাজা বলা হয় গোপাল। এটা হচ্ছে পাল বংশ। ঠিক আছে, আমাদের হেডলাইন হবে পরবর্তীকালে হচ্ছে পাল বংশের তাহলে প্রতিষ্ঠাতাও বলা যাবে গোপাল। নির্বাচিত রাজাই ধরা হয়, কারণ তো মাৎস্যন্যায় ধারণা থেকে, সেই সমস্ত ধারণা থেকে বেরোনোর জন্য তখনকার রাজারা এইটাকে নিয়ে এসেছিল যে
একজনকে নির্বাচিত করবে এবং গোপালের মধ্যে সেই নিশ্চয়ই কোয়ালিটি ছিল না, কেন তাকে নির্বাচিত করবে, তাই না? এবং গোপালের পরে আমরা পাবো রবীন্দ্রনাথ আবার এক জায়গায় বলছেন এই পাল যুগের কাহিনী বর্ণনা ক্ষেত্রে যে ওরা বৌদ্ধ ধর্ম পালন করে। ওকে, ওদের রাজধানী ছিল হচ্ছে মুঙ্গের। দুটো ক্লাস হবে। হ্যাঁ, আজকে দুটো ক্লাস। কি বলো না? ও না, তিনটে উঠে গেছে। ক্লাস একটা থেকে হওয়ার কথা ছিল না, একটা থেকে চারটে হবে। 12 থেকে 4 বলেছিল। আমি বলেছিল না, পরে হয়তো লিস্টে হয়ে গেছে। হ্যাঁ, পরে হয়তো। এরপরে যদি আমরা দেখি যে এর পরবর্তী যে পাল রাজবংশ হচ্ছে ধর্মপাল, এবং ধর্মপালের অনেক বিশ্ববিদ্যালয় হলো, ঠিক আছে? যে বিশ্ববিদ্যালয় আমাদের পরীক্ষা বারবার রিপিট হয়েছে। এবং এর পরবর্তীকালে যে সমস্ত রাজা সেটা হচ্ছে ধর্মপালকে পাবো। গোপালের না, সেরকম পাওয়া যায়নি। তারপর দেখিনি আপনার তো গোপালের বিশ্ববিদ্যালয় জানা আছে না? গোপালের আমার পেয়েছো তুমি গোপালের কোনো বিশ্ববিদ্যালয়, মানে নির্বাচিত রাজা গোপালের? আমিও অ্যাকচুয়ালি পাইনি। তোমরা যদি কোথাও পাও তাহলে নিয়ে আসবে, তাতে কেউ আমাদেরও অনেক ইয়ে হবে। ধর্মপাল না, ওই এরপরেই তো পাবো। পার্বতী নির্বাচিত গোপাল রাজা এবং পরবর্তী রাজা ধর্মপাল, এবং ধর্মপালের সময় সবথেকে ইম্পর্টেন্ট যে ঘটনা, তিনি প্রথমে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন, এবং যে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে সেই করে নামটি করা হচ্ছে ধর্মপাল। তিনটে পেলাম, বিক্রমশিলা, অদন্তপুরী আর হচ্ছে শম্ভু। উপাদানের মধ্যে বিক্রমশীল, পরম ভট্টরক মহারাজাধিরাজ। পরম ভট্টরক মহারাজাধিরাজ ধর্মপালের উপাধি। সাধারণত বিক্রমশীলটাই বেশিরভাগ আসে পরীক্ষা, বাট পাশাপাশি করে লিখে দিই। ধর্মপালটা কি স্যার, প্রতিষ্ঠাতা? না, হ্যাঁ, ধর্মপাল প্রতিষ্ঠাতা। এই পাল বংশের দ্বিতীয় রাজা পেয়েছে আমরা ধর্মপালকে, এবং ধর্মপাল যে সমস্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল সেই নামগুলো হচ্ছে এইগুলো: বিক্রমশীল, অনন্তপুরী, সোমপুরী,
তার উপাধি হচ্ছে এইগুলো: বিক্রম সিং, পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজা ধীরাজ। বুঝা গেছে? হ্যাঁ স্যার। Okay. তবে রাজধানী চেঞ্জ করতে পারি বলো বলো। রাজধানী পাল্টে যেতে পারি না। রাজধানী যে রাজা যখন আবার সম্রাট, তুমি মনে করো ইয়ে হয়ে গেল মুখ্যমন্ত্রী। একটা বিহার হ্যাঁ। পাটলিপুত্রটা কোন জায়গায়? পাটলিপুত্র সম্ভবত আমার এক্স্যাক্টলি মনে হচ্ছে বিহার। বিহারে মনে হয়। তাহলে ওই বংশ আর কজরাতে শোন, পাটলিপুত্রটা কোথায়? লোকেশন বিহারে। পাটলিপুত্রের লোকেশন পাটনা, বিহার। পাটনা বিহার, পাটনা বিহার। আচ্ছা, ধর্মপালের প্রধানমন্ত্রী লেখো। ধর্মপালের বেশিরভাগ কোশ্চেন এখান থেকে বিশ্ববিদ্যালয়গুলো। দ্বিতীয় প্রধানমন্ত্রী, আর তৃতীয় হচ্ছে রাজধানী খুব কম হয়েছে, ধর্মটা আছে বলবো। ঠিক আছে, আজকে এই অবধি দেখবো আমরা। হচ্ছে আমাদের ধর্মপালন, কালবংশের দুটো রাজা পাবো, রাষ্ট্রকূট বংশে কিছু পাবো, আর তারপর দক্ষিণ ভারতের আমাদের কিছু রাজ্য পড়লে আমাদের এটা মোটামুটি শেষ করে দেবো। বুঝতে পারছো? যে আরেকটা ক্লাস আমাদের লাগবে এটা শেষ করার জন্য। তাহলে তারপর বলো, ওদের স্টাডি